আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ সকলকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি আমি ফাবলিহা বুশরা। শুরুতেই চলুন দেখে নিই ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো। শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারত এখনো কোনো মন্তব্য করতে প্রস্তুত নয়, জানালো পররাষ্ট্র মন্ত্রণালয়। দিল্লিতে সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র। গত 15 বছরে $280 বিলিয়ন পাচার করেছে ফ্যাসিবাদী সরকার, বললেন মির্জা ফখরুল। দেশে গণতন্ত্রকে বারবার হত্যা চেষ্টার অভিযোগ। আগামীর সামনের বাংলাদেশ গড়তে লড়াই করতে হবে, বললেন জামায়াতের আমির। যারা দেশের মানুষকে সম্মান করবে, নির্বাচন তাদের জন্য, মন্তব্য। শীতে উত্তরাঞ্চল সহ দেশজুড়ে জনজীবন বিপর্যস্ত। কয়েক জেলায় শৈত্যপ্রবাহের মাঝে সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। পাখির আবাসস্থল নিরাপদ রাখতে জলাশয় আবর্জনা মুক্তর পাশাপাশি সবুজায়নে গুরুত্ব আরোপ। পাখির প্রতি ভালোবাসা ছড়িয়ে দিতে বিশিষ্টজনদের আহ্বান। এবং বিপিএলে ওসমান খানের ঝোড়ো সেঞ্চুরিতে চিটাগং কিংসের প্রথম জয়। ঢাকা ক্যাপিটালসকে হারালো খুলনা টাইগার্স। ম্যাচ দেখতে স্টেডিয়ামে সেনাপ্রধান। আমরা তৈরি করি বিশ্বমানের জার্মান প্রযুক্তির ভূমিকম্প সহনশীল থার্মেক্স রড, যা আপনার স্থাপনাকে নিরাপদ রাখে প্রজন্ম থেকে প্রজন্ম। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার জানাবো বিস্তারিত খবর। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারত এখনও কোনো মন্তব্য করতে প্রস্তুত নয়। এক সপ্তাহ আগে ভারত যেমন এই প্রশ্নে নিরুত্তর ছিল, এখনও তেমনই। শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাপ্তাহিক ব্রিফিংয়ে এক প্রশ্নের উত্তরে একথা বলেন। এছাড়া ব্রিফিংয়ে বহিষ্কৃত ইসকন সদস্য চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের দাবি খারিজ হওয়া নিয়ে প্রশ্ন করা হলে জয়সওয়াল বলেন, ওই ঘটনায় যাদের ধরা হয়েছে তারা সুবিচার পাবেন, বিচার ন্যায্য হবে। এটা ভারত আগেই আশা প্রকাশ করেছে। এছাড়াও ব্রিফিংয়ে দুই দেশে ধরা পড়া জেলেদের মুক্তির বিষয়েও প্রশ্ন করা হয়। জবাবে তিনি জানান 5ই জানুয়ারি তারা মুক্তি পাবেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গত 15 বছরে ফ্যাসিবাদী সরকার এদেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। সব সম্পদ লুট করে তারা বিদেশে পাচার করেছে। গত 15 বছরে $280 বিলিয়ন পাচার করেছে তারা। দিনাজপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের 50 বছর পূর্তি উপলক্ষে সুবর্ণ জয়ন্তী ও গুণীজন সংবর্ধনায় এসব কথা বলেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব আরও বলেন, গণতন্ত্রের কথা সবাই মুখে বলে, কিন্তু গণতন্ত্রের চর্চা না করে দেশে গণতন্ত্রকে বারবার হত্যা করার চেষ্টা করা হয়েছে। আমরা গণতন্ত্রের কথা বলি, আমরা গণতন্ত্রের চর্চা করি না। এখানে পর 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 গণতন্ত্রকে হত্যা করার চেষ্টা করা হয়েছে। ফলে এখানে ডেমোক্রেটিক ইনস্টিটিউশন গুলো তৈরি হয়নি, ভোট দিতে পারেনি, সমস্ত সম্পদকে লুণ্ঠন করে বিদেশে পাচার করে দেওয়া হয়েছে। এবং সেটা একটা টাকা নয়, প্রতি বছর $16 বিলিয়ন পাচার হয়েছে। এবং হিসাব করে দেখা যাচ্ছে এই প্রায় 15 বছর প্রায় $280 বিলিয়নের উপরে পাচার হয়ে গেছে। এরা কারা? এরা তো এই দেশেরই মানুষ। তারা তো রাজনীতি কথা বলেই তারা এসেছিলেন। বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, আগামীর বাংলাদেশ হবে সাম্যের, তবে এর জন্য লড়াই করতে হবে। নাটোর শহরের নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ মাঠে জেলা জামায়াতে ইসলামের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। জামায়াতে ইসলামের আমির আরও বলেন, নির্বাচন তাদের জন্য যারা মানুষকে সম্মান করবে, যারা দেশের মানুষকে ভালোবাসে। বিশ্বাস ও আস্থা যাদের নেই, নির্বাচন তাদের জন্য নয়। কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামের জেলা আমির অধ্যাপক ডক্টর মীর নুরুল ইসলাম। আমরা দখলদারির বিরুদ্ধে, আমরা দুর্নীতির বিরুদ্ধে, আমরা ঘুষের বিরুদ্ধে, আমরা দুঃশাসনের বিরুদ্ধে। এই স্লোগান নিয়ে তারা রাস্তায় নেমেছিল। এর আগে দফায় দফায় 15.5 বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি। কিন্তু এই আন্দোলন 24-এর এই আন্দোলনে যেটা সূচনা হয়েছিল জুলাই 1 তারিখ, আর আল্লাহ তাআলা সমাপ্তি টেনে আমাদেরকে
একটা শান্তির সমাজ উপহার দিয়েছেন আগস্টের 5 তারিখ, যেটাকে 36 জুলাই বলা হচ্ছে। সারা দেশে জেঁকে বসেছে শীত। কয়েকটি জেলায় বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশার পাশাপাশি কনকনে ঠান্ডা বাতাসে নাকাল জনজীবন। আজ দেশে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় 8.3 ডিগ্রি সেলসিয়াস, আর ঢাকায় তাপমাত্রা 13.6 ডিগ্রি। আরও জানাচ্ছেন আক্তার হোসেন। কুয়াশার চাদরে ঢাকা রাজধানী সহ সারা দেশ। শুক্রবার মধ্য দুপুরেও দেখা মেলেনি সূর্যের। কোথাও কোথাও কুয়াশা ঝরছে বৃষ্টির মতো, সেই সঙ্গে হিমেল হাওয়া, জবুথবু নগরবাসী। ঠান্ডার ভিতরে অনেক কষ্ট করে ডিউটি করতে হয়। শার্ট গেঞ্জি গায়ে দিই, এরপরে জ্যাকেট গায়ে দিই, কান বাঁধি। বেলা বাজে 12টার মতো তো বাঁচতেই আছে, কোন ঠান্ডা, গুণ কুয়াশা পড়তেই আছে। বাতাস ঠান্ডা, মানুষ কাজ করতে পারতেছে না, রাস্তায় লোকজন নাই। শীতকালে তো ঠান্ডা থাকবে, এটা স্বাভাবিক। তারপরে এখন ঠান্ডা যে হিসাবে থাকার কথা তার চেয়ে একটু তুলনামূলক ঠান্ডাটা বেশি। একই অবস্থা অন্যান্য অঞ্চলেও। দেশের 5 জেলা ও একটি অঞ্চলে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। ভোগান্তি বেড়েছে খেটে খাওয়া ও শ্রমজীবী মানুষের। শীত ও কুয়াশা, মানুষজনের যেন চলাফেরা খুবই কষ্ট। খুব ঠান্ডায় আমরা চলাফেরা করতে পারতেছি না। আবহাওয়া অফিস বলছে, সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্য কম থাকায় শীতের অনুভব বেশি হচ্ছে। এমন অবস্থা থাকবে আরও কয়েকদিন। গত কয়েকদিনে কিন্তু দিনের তাপমাত্রাটা অনেক কমে গেছে এবং আমাদের কোথাও কোথাও দিনের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা 1 থেকে 10 ডিগ্রি পর্যন্ত কমে গেছে। এবং ঢাকাতে কিন্তু আমরা স্বাভাবিক যে তাপমাত্রা থাকার কথা দিনের তাপমাত্রা তার থেকে 9 ডিগ্রি কম। গতকালকে ছিল 16 ডিগ্রি দিনের তাপমাত্রা, যেখানে থাকার কথা 25-এর কাছাকাছি। সর্বনিম্ন তাপমাত্রাটা কমছে, গতকালকে 13.8 ছিল আর 13.6 হয়েছে। কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা গতকাল 16 ছিল, আজকে দুপুর 12টায় হয়েছে 16.5, মানে আরেকটু বাড়বে তাপমাত্রা। চলতি সপ্তাহে কোথাও কোথাও বৃষ্টির আশঙ্কা সহ এ মাসে একাধিক তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। সিভিল সার্ভিসে 3টি মূল সমস্যা চিহ্নিত করে রাজধানীতে আলোচনা সভা করেছে 25টি ক্যাডারের সংগঠন আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ। সভায় 25 ক্যাডারের কর্মকর্তারা দাবি আদায়ে মাঠে থাকার ঘোষণা দিয়ে বলেন, জনবান্ধবহীন যে কোনো সিদ্ধান্ত রুখে দিতে প্রস্তুত তারা। শিক্ষা ও স্বাস্থ্যকে ক্যাডার বহির্ভূত না করার আহ্বান জানানো হয় আলোচনা সভায়। তাফহিমুল ইসলামের রিপোর্ট। বিভিন্ন দাবিতে সরব হয়েছেন 25 ক্যাডারের কর্মকর্তারা। ক্যাডার যার মন্ত্রণালয় তার উপসচিব পদে কোটা বাতিল, সকল ক্যাডারের সমতা, এই 3 দাবিতে রাজধানীতে আলোচনা সভা করে 25টি ক্যাডারের সংগঠন আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ। অবিবেচনাপ্রসূত বলে আমরা মনে করি। দাবি আদায়ে মাঠে থাকার ঘোষণা দেন 25 ক্যাডারের কর্মকর্তারা। একই সাথে জনবান্ধবহীন যে কোনো সিদ্ধান্ত রুখে দিতে প্রস্তুত বলে জানান তারা। আমরা মনোবল যাতে না ভাঙি, আমরা যেন লেগে থাকি, আমরা ইনশাল্লাহ সফল হব। আমরা সিভিল সার্ভিসে বৈষম্য নিরসন করে বাংলাদেশের বৈষম্য নিরসন করতে চাই। শিক্ষা এবং স্বাস্থ্য কোনো অবস্থাতেই এ জাতীয় জনবান্ধবহীন প্রস্তাবকে সমর্থন করি না। আমরা দেখতে পাচ্ছি একদিকে বিশেষ ক্যাডারে কবর থেকে তুলে এনে পদোন্নতি দেওয়া হচ্ছে, আর অন্যদিকে আদালতের রায়কে উপেক্ষা করা হচ্ছে। এইভাবে সিভিল সার্ভিসকে জনবান্ধব করা যাবে না। ভয় দেখিয়ে করছে শাসন, জয় দেখিয়ে নয়। সেই ভয় দেখানোর প্রক্রিয়া কিন্তু এখনো চলমান আছে। কথা বলার জন্য আমাদের বন্ধুদের, আমাদের সহকর্মীদের হেনস্থা করা হচ্ছে। দাবি আদায়ে 1 মাসের কর্মসূচি ঘোষণা করা হয়। জনপ্রশাসন সংস্কার কমিশন চূড়ান্ত সুপারিশে 25 ক্যাডারের মতামত প্রতিফলন দেখতে চায় নেতৃবৃন্দ। সে সময় পর্যন্ত আমরা সকল সদস্যকে ধৈর্য ধারণ করতে অনুরোধ জানাবো। শিক্ষা ও স্বাস্থ্যকে সিভিল সার্ভিস ক্যাডার বহির্ভূতকরণের চিন্তা থেকে বিরত রাখতে জনপ্রশাসন সংস্কার কমিশনকে আহ্বান করা হবে। নতুন বাংলাদেশ বিনির্মাণ ও স্বনির্ভর বাংলাদেশ গড়তে মন্ত্রণালয় সংশ্লিষ্ট দক্ষ, অভিজ্ঞ ও বিশেষজ্ঞ কর্মকর্তা গড়ে তোলার আহ্বান জানান বক্তারা। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। বাজারে চালের দাম কেজিতে বেড়েছে 8 থেকে 10 টাকা। 2 সপ্তাহের ব্যবধানে এলাচের দাম বেড়েছে কেজিতে 1,500 টাকা। শীতকালীন সবজি ও পেঁয়াজের দাম রয়েছে ক্রেতাদের নাগালের মধ্যে। চালের দাম বৃদ্ধিতে অসন্তোষ ক্রেতাদের, আর সিন্ডিকেটকে দায়ী করছেন ব্যবসায়ীরা। ইফতেখার উদ্দিনের রিপোর্ট। সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর কারওয়ান বাজারে সকালবেলা বসেছে বাহারি সবজির পসরা।
দাম ওঠানামার মধ্যে থাকলেও সবজির দামে সন্তুষ্ট ক্রেতারা। মাছের বাজারটা কিন্তু সবজির একটু ডাউনে, বিকজ এখন তো আপনার শীতের সবজি আসছে তো। তবে এক সপ্তাহের ব্যবধানে চালের দাম কেজিতে বেড়েছে 8 থেকে 10 টাকা। দাম বৃদ্ধিতে অসন্তোষ জানিয়েছেন ক্রেতা ও বিক্রেতারা। 72-73 টাকা হোলসেল মার্কেট থেকে আমরা কিনে আনতাম, বেচতাম 78 টাকা, 76 টাকা, 78 টাকা। এখন 79 টাকা নাকি আপনার মেলে দাম ধরে 6 টাকা 8 টাকা কেজিতে বাড়ছে। কাঁচা বাজারে কিছু একটু কম আছে, কিন্তু অন্য বাজারে কিছুই কম নাই। মশলার বাজারে অস্বাভাবিক বেড়েছে এলাচের দাম। প্রতি কেজি বিক্রি হচ্ছে 4,500 টাকারও বেশি দামে। হঠাৎ দাম বৃদ্ধির কারণ বলতে পারছেন না বিক্রেতারাও। 3 সপ্তাহ আগে আপনার এলাচ ছিল 3200-3400 টাকা, তো হুট করে এলাচটা চলে গেছে 4000 টাকা। গত 3-4 দিন আগে সেই এলাচটাকে 4600-4700 টাকা, মানে ছোট কোনো এলাচ নেই, বড় এলাচ আছে, বলতেছে মার্কেট শর্ট। এলাচি সবুজটা ভালোই, জাম্বো সবুজটা এটা 4700-4800 টাকা চলতেছে মার্কেট। শুক্রবার রাজধানীর কাউরান বাজারে প্রতি কেজি চালের দাম মিনিকেট 80 টাকা, আটাশ চাল 65 টাকা, মসুর ডাল 135 টাকা, বেগুন 50 টাকা কেজি, নতুন আলু 50 থেকে 60 টাকা কেজি, টমেটো 70 টাকা, ফুলকপি প্রতি পিস 30 টাকা, কাঁচামরিচ 60 টাকা কেজি, তেলাপিয়া মাছ 200 টাকা কেজি, মাঝারি আকারের রুই কাতলা 320 থেকে 350 টাকা কেজিতে বিক্রি হয়েছে। ব্রয়লার মুরগি 200 থেকে 220 টাকা কেজি, গরুর মাংস 750 ও খাসি 1200 টাকা কেজিতে বিক্রি হয়েছে। শীতের বাহারি সবজি সুলভে মিলছে, ভরছে বাজারের থলি। তবে মাছ, মাংস আর অন্যান্য মুদিপণ্য কিনতে হারাচ্ছে মাসের আয়ের একটি বিরাট অংশ, এমনটাই বলছেন ক্রেতারা। রাজধানীর কারওয়ান বাজার থেকে ইফতেখার উদ্দিন, চ্যানেল আই। বিশিষ্ট কথা সাহিত্যিক রাবেয়া খাতুনের মৃত্যুবার্ষিকীতে তার রুহের মাগফিরাত কামনায় বাদ জুমা বনানী কবরস্থানে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কবি আসলাম সানি, ইমরান পরশ, বাপ্পি রহমান, মালা খানম ও অন্যরা। স্বাধীনতা পুরস্কার, 21 পদক ও বাংলা একাডেমি পুরস্কার সহ অসংখ্য পুরস্কার ও সম্মাননায় ভূষিত রাবেয়া খাতুন 2021 সালের 3রা জানুয়ারি মারা যান। উপন্যাস, ছোট গল্প, ভ্রমণ কাহিনী, কিশোর উপন্যাস, স্মৃতিকথা, চলচ্চিত্র ও নাট্যজগতেও বিচরণ ছিল রাবেয়া খাতুনের। কথা সাহিত্যিক হিসেবে সমধিক পরিচিত হলেও একসময় শিক্ষকতা করেছেন, সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন দীর্ঘদিন। পাখি শুধু প্রকৃতির অলংকার নয়, পরম বন্ধু। পরিযায়ী সহ সব ধরনের পাখি সংরক্ষণের বার্তা ছড়িয়ে দিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হয়ে গেল 24তম পাখি মেলা। পাখির আবাসস্থল নিরাপদ রাখতে জলাশয় এবং লেকগুলো আবর্জনা মুক্ত করার পাশাপাশি ব্যাপক সবুজায়নে গুরুত্ব আরোপ করা হয়। বিপন্ন বাস্তুতন্ত্র পুনরুদ্ধারে দায়িত্বশীলতা ও পাখির প্রতি ভালোবাসা ছড়িয়ে দেওয়ারও আহ্বান বিশিষ্টজনদের। আলিম আল রাজির রিপোর্ট। হাজার হাজার মাইল পাড়ি দিয়ে উষ্ণতার খোঁজে পরিযায়ী পাখি আসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লেকগুলোতে। তবে চোরা শিকার, অতিরিক্ত দর্শনার্থীর ভিড় ও ব্যাপক দূষণে অভয়ারণ্যের তকমা হারাতে শুরু করেছে বিশ্ববিদ্যালয়ের লেকগুলো। সাম্প্রতিক বছরগুলোতে প্রতিনিয়তই কমছে পরিযায়ী পাখির আগমন। পাখপাখালি দেশের রত্ন, আসুন করি সবাই যত্ন স্লোগানে প্রতি বছরের মতো পাখি সংরক্ষণে গণসচেতনতা বাড়াতে বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের আয়োজনে 24তম পাখি মেলা। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর কামরুল আহসান মেলার উদ্বোধন করেন। আয়োজনের সহযোগী ওয়াইল্ড লাইফ রেস্কিউ সেন্টার, বাংলাদেশ বার্ড ক্লাব, বন বিভাগ, আরণ্যক ফাউন্ডেশন, সেন্টার ফর গ্লোবাল এনভায়রনমেন্ট ডেভেলপমেন্ট, IUCN, বাংলাদেশ প্রাণীবিজ্ঞান সমিতি এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। এখানে বিভিন্ন বাচ্চারা আসার মাধ্যমে পরিযায়ী পাখিদের সম্পর্কে জানতে পারবে। আমি অনেকগুলো স্টল দেখলাম, পাখি টাখি দেখেছি। পাখিদের যে ডিম যাতে নষ্ট না হয়, আতশবাজি বা এগুলো যে ফোটানোর জন্য, কিন্তু আসলে মানুষজন কতজনই বা মানে। আমরা সংরক্ষণ যাতে করতে পারি, সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে আমরা এটা করতেছি। ওরা মিলে আমাদের সমাজ, ওরা মিলে আমাদের পৃথিবী। পাখি ও জীববৈচিত্র্য রক্ষায় পরিবেশ বান্ধব নীতিমালা ও আইনের যথাযথ প্রয়োগে গুরুত্ব আরোপ করেন বক্তারা। এই লেকটুকু যদি আমরা পাখির জন্য ছেড়ে দিতে পারি এবং কাজ করতে পারি, তাহলে একটা অনেক বড় কাজ হবে। বিশ্ববিদ্যালয়ের পক্ষেও অনেক
অবদান রাখা সম্ভব এবং আমরাও এটাতে অবদান রাখতে চাই। পাখি সংরক্ষণের জন্য, পাখি বিষয়ে সচেতনতা তৈরির জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছি এবং সেই উদ্যোগে এবং আজকের আয়োজনে আপনাদের সকলের সহযোগিতা সমর্থন এভাবেই কামনা করছি। পাখির প্রতি ভালোবাসা জাগানো এবং সচেতনতা সৃষ্টি করার জন্য এটি আমি মনে করি যে অন্যতম একটি উদ্যোগ। যতদিন না সৃষ্টিকে ভালোবাসবো তত সৃষ্টি আমাদের থেকে দূরে চলে যাবে, আমাদের পরিবেশ বিপন্ন হবে, আমাদের অস্তিত্ব বিপন্ন হবে। পাখি শুধু প্রকৃতির সৌন্দর্যই নয়, গাছপালার প্রজননে এর ভূমিকা অসীম। এই সচেতনতা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান বিশেষজ্ঞরা। আমাকে পাখি প্রেমী হতে হবে, আমাকে সংরক্ষণবিদ হতে হবে, কিন্তু আমাকে বুকে হাত দিয়ে বলতে হবে যে আমি এথিক্যালি একজন সংরক্ষণবিদ হতে চাই। আমি মুখে যেটি বলবো, আমি প্রাণে সেটি বিশ্বাস করব এবং আমার কাজে সেটি আমি প্রমাণ করব। পাখি নীরবে আমাদের অগোচরে যে কাজটি করে যাচ্ছে তার সাথে আমাদের জীবনের কিন্তু সম্পর্ক। পাখি নিধন হচ্ছে, পাখির সংখ্যা কমছে। এই যে 31st নাইট যেটা হলো, তাতে আমরা আতশবাজি পোড়ালাম এবং এই আতশবাজির কারণে কিন্তু অনেক পাখি মারা গেছে। আনন্দ করতে গিয়ে কিন্তু আমরা দুর্ঘটনা ঘটাচ্ছি অনেকের জীবনের। আমরা যদি সচেতন হই এবং আমরা যদি অন্যদের সচেতন করতে পারি, তাহলেই কিন্তু আমরা আস্তে আস্তে এই ধরনের কর্মকাণ্ড থেকেও যেমন সরে আসতে পারবো, পাশাপাশি আমরা এই পাখিদের সংরক্ষণের ব্যাপারেও কিন্তু কিছুটা কাজ করলাম। আপনাদের সারা রাতে বাদ্যযন্ত্রের আওয়াজে যেমন আমাদের পরীক্ষার্থীরা পড়তে পারে না, তেমনিভাবে পাখিরাও আসতে পারে না। এই যে গণরুমের যেই শিক্ষার্থীরা ছিল আমরা কতদিন আগে দেখেছি, তাদের সাথে আপনাদের কি কোনো পার্থক্য আছে? যারা পাখির জায়গা দখল করেছেন সাজেক কিংবা সুশন দুর্গাপুরে, বিশাল বিশাল আপনারা রিসোর্ট তৈরি করে সেখানে আপনাদের পুত্র কন্যা এবং আত্মীয় স্বজন নিয়ে আনন্দ করতে যান, স্ববিরোধ মুক্ত হন, তাহলেই পাখি মেলা সফল হবে। পাখি মেলায় অ্যাওয়ার্ড প্রদান ছাড়াও আয়োজন ছিল প্রদর্শনী, ছবি আঁকা, পাখি চেনা এবং পাখি বিষয়ক কুইজ প্রতিযোগিতা। আলিমাল রাজি, চ্যানেল আই, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাভার। জেঁকে বসা শীতে স্থবির দেশের উত্তরাঞ্চলের প্রান্তিক জনপদ। এর সাথে পাল্লা দিয়ে বৃদ্ধি পাওয়া বিভিন্ন রোগে ভোগান্তি বেড়েছে নিম্ন আয়ের মানুষের। পরিস্থিতি উন্নয়নে ধরলার দুর্গম চর ফলিমারিতে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও শীত বস্ত্র দিয়েছে প্রকৃতি ও জীবন ক্লাব এবং প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্র। এমন আয়োজনে স্বস্তি জানিয়ে সেবামূলক কার্যক্রম জারি রাখার প্রত্যাশা জানিয়েছেন বিশিষ্টজনরা। আব্দুল করিমের ভিডিওচিত্রে সাবরিনা হাসানের রিপোর্ট। ভারতীয় সীমান্ত ঘেঁষা লালমনিরহাটের মোগলহাট। শিশির সিক্ত সকালে ঘাট ছাড়ল নৌকা। গন্তব্য চর ফলিমারি। সমাজের মূল স্রোত থেকে অনেকটাই বিচ্ছিন্ন এই জনপদ। শীতের শান্ত ধরলা ও স্নিগ্ধ প্রকৃতি দেখে বোঝার উপায় নেই প্রতিনিয়ত প্রতিকূলতার কষাঘাতে জর্জরিত প্রান্তিক মানুষ। জেঁকে বসা শীত আর ঠান্ডাজনিত রোগের প্রকোপে অনেকটাই অসহায় এখানকার জনজীবন। সুবিধাবঞ্চিত মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও উষ্ণতার বার্তা দিতে দোরগোড়ায় প্রকৃতি ও জীবন ক্লাব এবং প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্র। ঘরের পাশে চিকিৎসা সেবা ও শীত নিবারণ সামগ্রী পেয়ে খুশি প্রান্তিক মানুষ। আমি এখানে ডাক্তার সাহেবের কাছে গেলাম, উনি আমাকে প্রেসক্রিপশন দিয়েছে, ওষুধও দিয়েছে, বলে ইনশাল্লাহ খান ভালো হবে। তো এটা পেয়ে আমি খুবই খুশি হইলাম। ওষুধ দিয়েছে, আপনি পারি না, খুব সমস্যা। ঢাকার থেকে ডাক্তার আসছে, আমাকে সুন্দরভাবে ওষুধ দিচ্ছে। কোনোভাবে ভালো হয়নি, এখন কি করি, এখন টাকা পয়সা নেই, আর চিকিৎসা করতে পারি না। পরে ব্যথার জন্য কানবে লাগছি, পরে আপনারা আসলেন, কয়েক আমি চিকিৎসার ওষুধপাতি দিব। পরে আপনারা এই যে আজকে আসছি ওষুধ নেওয়ার জন্য, পরে আপনারা দিলেন। ওষুধপাতি নিছি, আমরা খুশি হচ্ছি।
নানা প্রতিকূলতার মাঝে জীবন সংগ্রাম করা প্রান্তিক জনগোষ্ঠী প্রকৃতি ও জীবন ক্লাব এবং প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্রের উদ্যোগে স্বস্তি জানিয়েছেন। ওষুধ পাচ্ছি, কম্বল পাচ্ছি, আমরা খুশি। হ্যাঁ, কম্বল পাচ্ছি, আমাদের কোনো পয়সা লাগে নাই, ভালো ওষুধ পাচ্ছি, আমরা খুব খুশি হয়েছি। মানবিক অধিকার বঞ্চিত জনগণের পাশে দাঁড়ানোয় কৃতজ্ঞতা জানান স্থানীয়রা। দাওয়া দেখে তো আমার মন তো খুব খুশি হয়েছে, এজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। কম্বল বিতরণ হচ্ছে, ওষুধপাতি বিতরণ দিচ্ছে বিনামূল্যে, আমরা এই নিয়ে খুব খুশি। বিনা পয়সায় আপনারা চিকিৎসা এবং শীতবস্ত্র দিলেন, এজন্যই সর ফলিমারির পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন। আর্তমানবতার সেবায় প্রকৃতি ও জীবন ক্লাব এবং প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্রের এমন কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা স্থানীয়দের। সাবরিনা হাসান, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবার রয়েছে আই স্পোর্টস। খেলাধুলার সব আপডেট নিয়ে আই স্পোর্টসে আছেন সহকর্মী আরিফ চৌধুরী। যাচ্ছি তার কাছে। আরিফ। বুশরা, ধন্যবাদ আপনাকে। দর্শক, স্বাগত জানাই আজকের আই স্পোর্টসে। আর আয়োজনের শুরুতেই বিপিএল আপডেট। জয় দিয়ে বিপিএল সিজন 11-এর ঢাকা পর্ব শেষ করল খুলনা টাইগার্স। ঢাকা ক্যাপিটালসকে তারা হারিয়েছে 20 রানে। এই নিয়ে 3 ম্যাচ খেলে 3টি ম্যাচই হারল চিত্রনায়ক শাকিব খানের মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজি ঢাকা ক্যাপিটালস। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে 8 উইকেটে 173 রান করে খুলনা টাইগার্স। সর্বোচ্চ 32 রান করেন মহিদুল ইসলাম অঙ্কন, 30 রান করেন নাইম শেখ। জবাব দিতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে ঢাকা ক্যাপিটালস। দলীয় 41 রানে 6 উইকেট হারিয়ে বসে তারা। সেখান থেকে লড়াই করে ক্যাপ্টেন থিসারা পেরেরা ঝড়ো সেঞ্চুরি করলেও ম্যাচ জেতাতে পারেননি। 6 উইকেটে 153 রানে শেষ হয় ঢাকার ইনিংস। 6 রানে 3 উইকেট নিয়েছেন মেহেদী হাসান মিরাজ। বিপিএলে ঢাকা ক্যাপিটালস ও খুলনা টাইগার্সের ম্যাচ দেখতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আসেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তাকে স্বাগত জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি ফারুক আহমেদ। শেরেবাংলা প্রেসিডেন্টস বক্সে বসে ম্যাচ উপভোগ করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সেনাপ্রধানের মিরপুর স্টেডিয়ামে আসা উপলক্ষে বিকেল থেকেই হোম অফ ক্রিকেটের নিরাপত্তা জোরদার করা হয়। বিসিবি সভাপতি ফারুক আহমেদ গণমাধ্যমকে জানান, চলতি বিপিএল এবং আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিব আল হাসানকে পেতে চেষ্টা করছে তার বোর্ড। এবারের বিপিএলের প্রথম সেঞ্চুরিয়ান চিটাগং কিংসের ওসমান খান। মিরপুরে ওসমানের 62 বলে বিধ্বংসী 123 রানের ইনিংসে প্রথম জয় পেল চিটাগং কিংস। আগে ব্যাট করে চিটাগং তুলেছিল 219 রান। জবাব দিতে নেমে ওসমান খানের রানটাও করতে পারেনি রাজশাহী। অল আউট হয়েছে 114 রানে। ম্যাচ হেরেছে 105 রানের বিশাল ব্যবধানে। তানভীর আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। মিরপুর হোম অফ ক্রিকেটে টস জিতে ব্যাট করতে নেমে দলীয় 1 রানে প্রথম উইকেট হারায় চিটাগং কিংস। 0 রানে ওপেনার পারভেজ ইমনকে সাজঘরে ফেরান তাসকিন আহমেদ। এরপর ওসমান খান ও ক্লার্কের 100 রানের পার্টনারশিপ বড় সংগ্রহের আভাস দেয়। ক্লার্ক 25 বলে 40 রান করে শিকার হন সোহাগ গাজীর। ক্লার্কের আউটের পরের গল্পটা পাকিস্তানি ব্যাটার ওসমান খানের। মিরপুরের মাঠে ঝড় তুলে 48 বলে এবারের আসরের প্রথম সেঞ্চুরি করেন তিনি। 13 বাউন্ডারি ও 6 ওভার বাউন্ডারিতে ওসমানের ব্যাট থেকে আসে 123 রান। শেষ দিকে হায়দার আলীর 8 বলে 19 রানের ইনিংসে 5 উইকেটে 219 রান করে চিটাগং কিংস। এ আসরে এটি দলীয় সর্বোচ্চ স্কোর। আগের ম্যাচে 7 উইকেট নেওয়া তাসকিন আহমেদ 22 রান খরচায় 2 উইকেট নিয়েছেন। বড় টার্গেটে ব্যাট করতে নেমে প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেনি আগের ম্যাচে বড় জয় পাওয়া দুর্বার রাজশাহী। 100 রান তুলতেই 6 ব্যাটারকে হারায় তারা। ওপেনার মোহাম্মদ হারিস 15 বলে ইনিংস সর্বোচ্চ 32 রান করেন।
রাজশাহীর আর কোনো ব্যাটার 20 অঙ্কের কোটা পার করতে পারেনি। 114 রানে অল আউট হয় রাজশাহী। চিটাগংয়ের হয়ে আরাফাত সানি ও আলিস আল ইসলাম 3টি করে উইকেট নেন। তানভীর আহমেদ, স্পোর্টস ডেস্ক, চ্যানেল আই। বাংলাদেশ জাতীয় দলের 2 তারকা আর্চার রোমান সানা ও দিয়া সিদ্দিকী গোপনে দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন বলে জানিয়েছেন একাধিক আর্চার সংশ্লিষ্ট লোকজন। আজ থেকে জাতীয় দলের ক্যাম্পে যোগ দেওয়ার কথা থাকলেও অনুপস্থিত তারা। সূত্র বলছে দুজনই স্থায়ী হতে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন এবং সেটি তারা করেছেন খুবই গোপনীয়তা বজায় রেখে। খেলা ছাড়ার অফিসিয়াল কোনো ঘোষণা বা নোটিশ দিয়ে যাননি ফেডারেশনকে। দীর্ঘদিন থেকে একাধিক ঘটনায় তাদের পারফরমেন্স ছিল নড়বড়ে। তীর ধনুকের ক্যারিয়ার থেকে তাদের প্রণয়, এরপর বছর দেড়েক আগে প্রণয় থেকে জীবনসঙ্গী হয়েছেন দুজন। শুরু করেন সংসার, তবে ফেডারেশনের সাথে তাদের দূরত্ব ক্রমশ বাড়তে থাকে। জানা গেছে 2021 সালে বিশ্ব আর্চারির সময় রোমান দিয়া সহ বাংলাদেশ দলের একাধিক আর্চার আমেরিকায় 5 বছরের মাল্টিপল ভিসা পেয়েছিলেন। সে সূত্র ধরেই রোমান দিয়া ছাড়াও অসীম ও রুবেল নামের আরও 2 জন আর্চার যুক্তরাষ্ট্রের জীবন বেছে নিয়েছেন। দর্শক, এই ছিল আজকের আই স্পোর্টসে। আপনাদের আবারও ফিরিয়ে নিচ্ছি বুশরার কাছে। আরিফ, ধন্যবাদ আপনাকে। এবার জানাবো অন্যান্য খবর। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ কিন্তু ধর্মান্ধ নয়, তাই পরস্পর শান্তি শৃঙ্খলা বজায় রেখে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বসবাস করবে। এই সম্প্রীতি কোনো দুষ্ট অপশক্তি ব্যাহত করতে পারবে না। শুক্রবার সন্ধ্যায় নরসিংদীর পলাশে 7 দিন ব্যাপী ডাঙ্গা আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ ইকবালের সভাপতিত্বে ইসলামী সম্মেলনে স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ইতিপূর্বে প্রমাণ করেছে, আবার প্রমাণ করবে যে বাংলাদেশের মানুষ ধর্মান্ধ নয়, কিন্তু তারা ধর্মপরায়ণ। শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বসবাস করে যাব। আমাদের এই সম্প্রীতি কোন দুষ্ট অপশক্তি ব্যাহত করতে পারবে না। প্রিয় দর্শক, আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর অন্যান্য খবরের সাথে আরো জানিয়ে ফিরব। গাজায় 34টি বিমান হামলায় 71 জন নিহত। আবার চুক্তির জন্য উচ্চ পর্যায়ের আলোচনা করতে প্রতিনিধি দল কাতারে। রাজধানী ঢাকা, সিলেট, কুমিল্লা সহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ সকাল 10:32 এই ভূমিকম্প হয়। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল 5। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল মিয়ানমারের হোমালিন নামক একটি এলাকা। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে বলা হয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল থেকে রাজধানী ঢাকার দূরত্ব 482 কিলোমিটার। এবার নিটল টাটা আন্তর্জাতিক সংবাদ। গাজা যুদ্ধবিরতির চুক্তির উচ্চ পর্যায়ের আলোচনা করতে আবারও কাতারের দোহায় যাচ্ছে প্রতিনিধি দল। তবে এর মধ্যেও সকালে গাজায় ইসরায়েলি হামলায় 26 ফিলিস্তিনি নিহত হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ইসরায়েল ভয়ানক অপরাধ করছে। মাত্র 24 ঘন্টার মধ্যে 34টি বিমান হামলা চালিয়ে 71 বেসামরিক নাগরিককে হত্যা করেছে। ফিলিস্তিনের মানবিক সংস্থা আল হক বলছে, ইসরায়েলি সেনারা গাজার যেসব এলাকা নিরাপদ অঞ্চল বলে ঘোষণা দিয়েছে সেখানেই ভয়াবহ হামলা চালাচ্ছে। এদিকে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে লেবাননের দক্ষিণ সীমান্ত এলাকায় কয়েক দফা হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। তবে হামলা চালানোর বিষয়ে কোনো মন্তব্য করেনি ইসরায়েল। আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। শুরু হয়েছে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর 2 দিনব্যাপী চতুর্দশ ঢাকা মহানগর সম্মেলন। সকালে বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যশালার সামনে এই আয়োজন শুরু হয়। আয়োজন উদ্বোধন করেন জুলাই গণ অভ্যুত্থানের শহীদ নাফিজের মরদেহ বহনকারী রিকশা চালক নূর মোহাম্মদ।
দ্বিতীয় দিন সম্মেলন রয়েছে কাউন্সিল অধিবেশন ও নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ। রাজধানীর ধানমন্ডির গ্যালারি চিত্রকে শুরু হয়েছে ভিজুয়ালি বিমূর্ত শিরোনামে প্রদর্শনী। শুক্রবার এই প্রদর্শনীর উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন এমিরেটাস অধ্যাপক ও বরেণ্য শিল্পী রফিকুন নবী। এই প্রদর্শনীতে শিল্পী হাবিবুর রহমান ও শামসাদ রহমানের বিভিন্ন চিত্রশিল্প প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রতিদিন বেলা 11টা থেকে রাত 8টা পর্যন্ত প্রদর্শনী চলবে, আগামী 15ই জানুয়ারি পর্যন্ত। এবার কৃষি সংবাদ। সাতক্ষীরা সুন্দরবন সংলগ্ন জেলা হওয়ায় এখানকার মধুর খ্যাতি দেশ জুড়ে। সুন্দরবন ছাড়াও এখানে আবাদ হয় সরিষার মধু। জেলার চাহিদা মিটিয়ে রাজধানী সহ সারা দেশে মধু সরবরাহ করেন এখানকার চাষিরা। জেলার অর্থনৈতিক পরিবর্তন এনেছেন প্রত্যন্ত অঞ্চলের এসব মধু চাষী। সাতক্ষীরা প্রতিনিধি আবুল কালাম আজাদের তথ্যে আল মুকসিদের রিপোর্ট। সাতক্ষীরায় এবছর 17,531 হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 25,000 মেট্রিক টন। পাশাপাশি 10 সহস্রাধিক মৌ বক্স থেকে 75,000 কেজি মধু উৎপাদনের লক্ষ্যমাত্রাও ধরা হয়েছে। ইতোমধ্যে 15,000 কেজি মধু আহরণ করেছে মৌয়ালরা। কালেকশন দিয়েছি মধুর আপনার 13 দিন পরে কালেকশন দেওয়ার ফলে 6 মনের মতো মধু হয়েছে। মধুর কেজি পার কেজি আমরা বিক্রি করি 400 টাকা কেজি। মৌমাছি যত ফুলিয়ে বসবে তত আমাদের ফলন ভালো হচ্ছে এবং আমরা আগে চাইতে এখন উপকৃত হয়েছে। কিন্তু মধু মানে তো উপকারী জিনিস, তারপরে সরিষা ফুলের মধ্যে আরো বেশি এক্সট্রা উপকারী আছে নাকি শারীরিক সক্ষমতা বৃদ্ধি করে এবং বিভিন্ন সর্দি কাশি আরো বিভিন্ন রোগের মধু বহুত রোগের শিফা হিসাবে কাজ করে। কৃষি বিভাগ বলছে ফুল থেকে মধু সংগ্রহের জন্য বসানো হয়েছে 5,000 মৌ বক্স। মৌমাছি সরিষার সঙ্গে পালন করলে এখানে ফলন 15 থেকে 20 ভাগ বেড়ে যায়, কারণ পরাগায়নে সহায়তা করে। অপরদিকে মধুও সংগ্রহ করা যায়, একই সাথে দ্বৈত ফসল নেওয়া যায়, এতে বেকার যুবকদের কর্মসংস্থান হচ্ছে। দেশে মধু উৎপাদন বাড়াতে সরিষা ক্ষেত থেকে মধু সংগ্রহ কার্যক্রম সম্প্রসারণ করতে পারলে আমদানি নির্ভরতা কমানো যাবে বলছে সংশ্লিষ্টরা। আল মুকসিদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। শৈত্যপ্রবাহে তীব্র শীত জেঁকে বসেছে উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন জেলায়। ঘন কুয়াশায় দেখা মিলছে না সূর্যের। নদ নদী বেষ্টিত কুড়িগ্রাম ও গাইবান্ধায় প্রতিদিনই কমছে তাপমাত্রা। শীতবস্ত্রের অভাবে ভোগান্তিতে ছিন্নমূল মানুষ। প্রতিনিধিদের পাঠানো তথ্যে আফরোজা হাসির রিপোর্ট। হিমেল হাওয়া আর নিম্নগামী তাপমাত্রায় স্থবিরতা নেমেছে উত্তরাঞ্চলের গাইবান্ধা ও কুড়িগ্রামের জনপদ জুড়ে। আবহাওয়া অফিসের তথ্য বলছে সপ্তাহ জুড়েই এই অঞ্চলের তাপমাত্রা 10 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসে উঠানামা করছে। তীব্র শীতের নদ নদী তীরবর্তী 3 শতাধিক চর ও দ্বীপচরের হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষের কষ্ট বেড়েছে বহুগুণে। ঠান্ডা কাপড় চোর নাই, বেড়া যায় না, কুয়াশার জন্য বেড়া যায় না, গরমের কাপড় চোর নাই। এই দরিদ্র মানুষের জন্য শীতের পোশাক খুব কম। প্রচন্ড ঠান্ডা, মানুষ অসহায় মানুষ দিন করে দিন খায়। এখন মানুষের কর্মকাজও নাই। বিগত দিনগুলোতে বিভিন্ন এনজিও হয়তো তাদেরকে কম্বল কিংবা সামান্য গরম কাপড় কিছু হয়তো জাম্পার টাম্পার দিত, এবারে সেটাও তারা পায়নি। গাড়ি স্টার্টিং ধরলে যারা 2 মিনিট চালানোর পরে গাড়ি হাত পা কাঁপাকাঁপি করে, শরীর চলে না। তারপর রাস্তার মাঝখানে সাদা দাগ দেখা যায় না, গাড়ি চালানো খুবই অসুবিধা। হাসপাতালগুলোতেও বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। ঘন কুয়াশায় হেডলাইট জ্বালিয়েও ব্যাহত হচ্ছে যানবাহন চলাচল। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। সংবাদে আবারও সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর অন্যান্য খবরের সাথে আরো জানিয়ে ফিরব।
ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় 4 জন নিহত ও আহত 20। ট্রাক ও কাভার্ড ভ্যানের সাথে বাস মাইক্রোবাসের সংঘর্ষ। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক সড়ক দুর্ঘটনায় 4 জন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন অন্তত 20 জন। হাইওয়ে পুলিশ জানিয়েছে ভোর 5টার দিকে এক্সপ্রেসওয়ের হাসারা এলাকায় ঢাকামুখী লেনে যাত্রীবাহী বাস ও ট্রাকের সাথে সংঘর্ষে 2 জন নিহত হয়। এছাড়া রাত 11:30টার দিকে সিরাজদি খানের নিমতলা এলাকায় মাওয়ামুখী লেনে পেছন থেকে কাভার্ড ভ্যানের ধাক্কায় যাত্রীবাহী মিনিবাসের 2 জন নিহত হয়। কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন হাসারা হাইওয়ে পুলিশের ওসি আব্দুল কাদের জিলানি। ডায়াবেটিস রোগীদের নিরাপদে রোজা রাখার উপায় জানিয়েছে ক্লিনিক্যাল এন্ডোক্রিনোলজিস্ট ও ডায়াবেটিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ACEDB। জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে বিশেষজ্ঞ চিকিৎসকরা বলেন, ডায়াবেটিস রোগীদের মধ্যে যারা চিকিৎসকের পরামর্শ ছাড়া রোজা রাখেন তারা রোজা রাখতে গিয়ে অনেকেই অসুস্থ হয়ে পড়েন। ACEDB 2023 সালের অক্টোবরে গুরুত্বপূর্ণ বিষয়টিকে আরও গুরুত্বের সঙ্গে দেশবাসীর কাছে তুলে ধরার জন্য রজব মাসকে ডায়াবেটিস ও রমজান সচেতনতা মাস হিসেবে ঘোষণা করেছে। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশন অফ ক্লিনিক্যাল এন্ডোক্রিনোলজিস্টের প্রেসিডেন্ট প্রফেসর ডক্টর মোহাম্মদ ফরিদ উদ্দিন। দুর্নীতিবাজদের ক্ষমতার মসনদে বসিয়ে আবার তামাশা দেখা হবে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বিগত সময়ে রাষ্ট্র পরিচালকরা কোনোভাবেই প্রমাণ করতে পারেননি যে তারা দেশের উপকারের জন্য রাষ্ট্র পরিচালনা করেছেন। আরও বক্তৃতা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন ও অন্যরা। আঠারো বছর ধরে ঝুলে আছে টাঙ্গাইলের বাসাইল উপজেলার প্রায় 2.5 লাখ মানুষের স্বাস্থ্যসেবা। অবকাঠামো নির্মাণ না হওয়ায় 50 শয্যার বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পূর্ণাঙ্গ রূপ পায়নি। অপারেশন থেকে শুরু করে প্রায় সব ধরনের রোগ নির্ণয়ের পরীক্ষা নিরীক্ষা হওয়ার কথা থাকলেও তা হচ্ছে না। মুসলিম উদ্দিন আহমেদের রিপোর্ট। 111 বছরের পুরাতন টাঙ্গাইলের বাসাইল থানা সারা দেশের সবগুলো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে 31 শয্যা থেকে 50 শয্যায় রূপান্তরের গেজেট হলে 2006 সালে বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটির অবকাঠামো নির্মাণের কাজ শুরু হয়। কাদের সিদ্দিকী বীরুত্তমের ঠিকাদারি প্রতিষ্ঠান সোনার বাংলা কনস্ট্রাকশন ভবন নির্মাণের কাজ পায়। প্রায় 70% কাজ শেষ হওয়ার পর সরকারের সাথে নানা টানপোড়েনে আমলাতান্ত্রিক জটিলতায় আটকে পড়ে নির্মাণ কাজ। 18 বছর ধরে থমকে আছে এই উপজেলার 2.5 লাখ মানুষের স্বাস্থ্যসেবা। জ্বর ঠান্ডা ডায়রিয়ার জন্য যদি এখানে আসতাম, দেখে এখান থেকে টাঙ্গাইল পাঠিয়ে দিত, বলতেছে টাঙ্গাইল সদরে যান। এখানে ওইরকম ট্রিটমেন্ট হইতো না। একটা বেসিক একটা রোগী আসলে তাকে যে পরিমাণ কেয়ার দেওয়া লাগে সেই কেয়ারটা এখানে নেই। চিকিৎসা করা হয় না, পয়সা অভাবে গ্যাস দিবে না, তাও কিনা গ্যাস দেই। এখানে যে যন্ত্রপাতি রয়েছে 50 শতাংশ বিশিষ্ট, সেটাও ত্রুটিপূর্ণ অবস্থায়, তারা ব্যবহৃত না হওয়ার কারণে এটা নষ্ট হয়ে যাচ্ছে। বাসাইল হাসপাতালে 27 জন ডাক্তারের পোস্ট থাকলেও তাদের বসার মতো জায়গা নেই। আমাদেরকে এক রুমে বেশ গাদাগাদি করে বা সবাইকে একসাথে বসতে হয়, যেটা আমাদের জন্য আমাদের দৈনন্দিন যে কাজগুলো বা সেটা আমাদের জন্য একটা বেশ কষ্টকর এবং রোগীদের জন্য বেশ সমস্যার সৃষ্টি হয় বলে আমি মনে করি। অপর্যাপ্ত অবকাঠামোর বিষয়টি জানিয়ে প্রতি 3 মাস পর পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হচ্ছে, কিন্তু সমস্যার সমাধান হচ্ছে না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাচ্ছি বিভিন্নভাবে, চিঠির মাধ্যমে, মৌখিকভাবে, লিখিতভাবে বিভিন্নভাবে ওনাদেরকে আমরা অবগত করছি, কিন্তু এখন পর্যন্ত এটার কোনো সুরাহা হয়নি। বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার, নার্স, যন্ত্রপাতি সবই আছে, নেই শুধু অবকাঠামো। এ সমস্যার দ্রুতই সমাধান চান বাসাইলবাসী। টাঙ্গাইলের বাসাইল থেকে মুসলিম উদ্দিন আহমেদ, চ্যানেল আই। সংবাদে আবারও সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর খেলার খবরে জানিয়ে ফিরব। চলে গেলেন বিশ্বের প্রবীণতম অলিম্পিক স্বর্ণজয়ী হাঙ্গেরির আগনেস কেলাটি, 103 বছর বয়সে জীবনাবসান।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় হাতিরঝিল থানা বিএনপির উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। দুপুরে হাতিরঝিল গাবতলা এলাকায় এই কম্বল বিতরণ করা হয়। হাতিরঝিল থানা বিএনপির আহ্বায়ক নাজমুল হক মাসুমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। এ সময় তিনি বলেন, দুর্নীতি করে দেশ ও জনগণের সম্পদ লুটপাট এবং জনগণের ওপর অমানবিক জুলুম নির্যাতন গণহত্যা চালিয়েছে আওয়ামী লীগ সরকার। চট্টগ্রামে আল আরাফা ইসলামী ব্যাংকের উদ্যোগে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। স্মরণিকা কনভেনশন সেন্টারে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি মেয়র ডক্টর শাহাদাত হোসেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও ফরমান আর চৌধুরীর সভাপতিত্বে ও ইঞ্জিনিয়ার হাবিব উল্লাহর পরিচালনায় অনুষ্ঠানে ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, ব্যাংকের ডিএমডি ফজলুর রহমান চৌধুরী এবং অন্যরা। এবার জানাবো খেলার খবর। দ্বিতীয় বিশ্বযুদ্ধের হলোকস্ট থেকে বেঁচে ফেরা ও 5 বারের অলিম্পিক চ্যাম্পিয়ন আগনেস কেলাটি 103 বছর বয়সে মারা গেছেন। 1952 সালের হেলসিঙ্কি অলিম্পিক্সে কেলাটি তার প্রথম স্বর্ণ জিতেছিলেন 31 বছর বয়সে। 1956 সালে মেলবোর্ন আসরে আরও 4টি স্বর্ণপদক জেতেন এই হাঙ্গেরিয়ান জিমন্যাস্ট। অলিম্পিকে তিনি পদক জেতেন মোট 10টি, যার মধ্যে 5টি স্বর্ণ। বুদাপেস্টে কেলাটির জন্ম 1921 সালে। 1940 সালে নিজের প্রথম হাঙ্গেরিয়ান চ্যাম্পিয়নশিপ জেতেন তিনি। এরই সাথে আয়োজনের শেষ পর্যায়ে আমরা, তবে যাবার আগে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারত এখনো কোনো মন্তব্য করতে প্রস্তুত নয়, জানালো পররাষ্ট্র মন্ত্রণালয়। দিল্লিতে সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র। গত 15 বছরে $280 বিলিয়ন পাচার করেছে ফ্যাসিবাদী সরকার, বললেন মির্জা ফখরুল। দেশে গণতন্ত্রকে বারবার হত্যা চেষ্টার অভিযোগ। আগামীর সাম্যের বাংলাদেশ গড়তে লড়াই করতে হবে, বললেন জামায়াতের আমির। যারা দেশের মানুষকে সম্মান করবে, নির্বাচন তাদের জন্য, মন্তব্য। শীতে উত্তরাঞ্চল সহ দেশ জুড়ে জনজীবন বিপর্যস্ত। কয়েক জেলায় শৈত্যপ্রবাহের মাঝে সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। পাখির আবাসস্থল নিরাপদ রাখতে জলাশয় আবর্জনা মুক্তর পাশাপাশি সবুজায়নে গুরুত্ব আরোপ। পাখির প্রতি ভালোবাসা ছড়িয়ে দিতে বিশিষ্টজনদের আহ্বান। এবং বিপিএলে ওসমান খানের ঝোড়ো সেঞ্চুরিতে চিটাগং কিংসের প্রথম জয়। ঢাকা ক্যাপিটালসকে হারালো খুলনা টাইগার্স। ম্যাচ দেখতে স্টেডিয়ামে সেনা প্রধান। চ্যানেল আই এর সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। আমাদের এখনকার সংবাদের আয়োজন এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।